নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের টপিক কি রয়েছে। আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে বন, ফরেস্ট। তো এই বন বা জঙ্গল যেটাকে বলি বা ফরেস্ট, সেই ব্যাপারে আজকে আমি তোমাদেরকে যা যা জানা দরকার সেগুলো আজকে ক্লাসে সেগুলো তোমাদের আমি বোঝাবো। ঠিক আছে। আর তাছাড়াও যদি তোমাদের ক্লাস চলাকালীন, যখন ক্লাস আমি করাবো, তখন যদি কোনো রকম মনে প্রশ্ন আসে, তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থাকে, প্রশ্ন আসে, সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে কি করব, একটা উক্তি পড়ে নেব। দেখি উক্তিটি কার এবং উক্তিটি কি রয়েছে। তো দেখো, আমি আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। যে স্ক্রিন শেয়ারটা আমি করেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা মানুষের ছবি তোমরা দেখতে পাচ্ছ। সেই মহান ব্যক্তিটি হলেন লিও টলস্টয়, একজন রুশ ঔপন্যাসিক ও ছোট গল্পকার। ঠিক আছে। রুশ ভাষায় তিনি উপন্যাস এবং ছোট ছোট গল্প লিখে থাকেন, মানে লিখেছেন। ঠিক আছে। তো তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন, সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। ঠিক আছে। তো এই উক্তিটি তিনি কেন করেছেন এবং এই উক্তিটির পিছনে কি অর্থ আছে, অর্থাৎ কি গভীর অর্থ রয়েছে, সেটা কিন্তু আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলবো। তার আগে এই উক্তিটির আমি ইংরেজি অর্থ তোমাদেরকে একটু বলছি, শুনবে, একটু বোঝার চেষ্টা করবে। Everyone thinks of changing the world, but no one thinks of changing themselves. অর্থাৎ সবাই পৃথিবীকে, অর্থাৎ অন্যান্য সবাইকে পরিবর্তনের চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে যে পরিবর্তন করব, নিজের ভুল ত্রুটিগুলোকে ঠিক করব, সেটার কেউ চিন্তা করে না। এটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। তো ব্যাখ্যাতে কি বলছে, এই উক্তিটি মানুষকে নিজস্ব পরিবর্তনের গুরুত্ব বোঝাতে বলা হয়েছে। অর্থাৎ এই উক্তিটির মাধ্যমে নিজের পরিবর্তন ঘটানো যে উচিত, অর্থাৎ ভুল ত্রুটিগুলোকে পরিবর্তন করা উচিত, সেই গুরুত্ব এখানে বোঝানো হয়েছে এই উক্তিটির মাধ্যমে। আমরা অনেক সময় দেখি যে মানুষ সমাজ, পরিবেশ, রাজনীতি বা আশেপাশের সমস্যাগুলো বদলাতে চায়, অর্থাৎ পৃথিবীকে বদলাতে চায়। সবাই চায় পৃথিবীটা আরো ভালো হোক, এটা কিন্তু সবাই চায়। পরিবেশ ভালো হোক, রাজ্য ভালো হোক, দেশ ভালো হোক, গ্রাম ভালো হোক, শহর ভালো হোক, পৃথিবীটাই গোটাটা ভালো হোক, এটা সবাই চায়। কিন্তু খুব কম মানুষই নিজের ভুল, দুর্বলতা, অভ্যাস বা আচরণ পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু খুব কম মানুষই আছে যারা কি করে, নিজেকে, নিজের যে ভুল ত্রুটিগুলো আছে, নিজের যে দুর্বলতাগুলো আছে, নিজের যে বাজে অভ্যাস বা আচরণগুলো আছে, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করে। খুব কম মানুষই এমন আছেন, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন না, কিন্তু অন্যকে পরিবর্তন হওয়ার জন্য বলেন, অথবা ভাবেন যে তিনি অন্যরা পরিবর্তন হোক, তাহলেই পৃথিবী পরিবর্তন হবে, তাই না? এটা সবাই যদি ভাবে, তাহলে পৃথিবী কিভাবে পরিবর্তন হবে, সেটাই তিনি এখানে উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এটা একটু আমি ইংরেজিতে তোমাদেরকে বলছি, শোনো। দিস স্টেটমেন্ট emphasizes the importance of personal transformation. We often see that people who want to change society, the environment, politics, or the problems around them. Everyone wants the world to become a better place, but very few people try to change their own mistakes, weaknesses, habits, or behavior. ঠিক আছে। বলছে, বাস্তবে বিশ্ব, বিশ্ব বলতে গেলে পৃথিবী, পৃথিবীকে পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের পরিবর্তন। তাহলে পৃথিবীকে পরিবর্তন করতে গেলে আগে কি করতে হবে, নিজের ভুল ত্রুটি, দুর্বলতা, বাজে আচরণ, অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে। তবে তারপরে আমরা চিন্তা করব যে পৃথিবী কিভাবে পরিবর্তন করা যায়। ঠিক আছে। তো বিশ্ব বা পৃথিবী পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের পরিবর্তন। যদি প্রত্যেক ব্যক্তি নিজের চিন্তা, আচরণ, মনোভাব এবং দায়িত্ববোধ উন্নত করে, তবে পুরো সমাজই স্বাভাবিকভাবে ভালো হতে শুরু করবে।
প্রত্যেককেই যদি এমন চিন্তা ভাবনা করে যে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো পরিবর্তন করব, আমাদের বাজে আচরণ অভ্যাসগুলোকে পরিবর্তন করব, তাহলে কিন্তু আস্তে আস্তে কি হবে, গোটা পরিবেশ এমনকি গোটা পৃথিবী আস্তে আস্তে ভালো হয়ে যাবে। নিজের পরিবর্তন সবচেয়ে শক্তিশালী পরিবর্তন, অর্থাৎ নিজের ভেতরে পরিবর্তন আনাটাই সব থেকে শক্তিশালী। কারণ তা অন্যকে অনুপ্রাণিত করে। ঠিক আছে, আমি যদি ভালো হই, আমার আচার আচরণ যদি ভালো হয়, ঠিক আছে, এবং আমি যদি ভালোভাবে কথা বলি, সুন্দর সুন্দর কথা বলি, তাহলে আমাকে দেখে আরো পাঁচজন শিখবে, ইন্সপায়ার হবে, অনুপ্রাণিত হবে। ঠিক আছে। কিন্তু আমি যদি খারাপ হই, আমাকে দেখে কেউ শিখবে না। এবং আমি যদি বলি আমি আমি খারাপ, কিন্তু আমি যদি অন্য কাউকে বলি যে তোমাকে ভালো হতে হবে, সে কি আমার কথা শুনবে? কখনোই শুনবে না। তো সেটা এখানে বলা হচ্ছে। এবং ইতিবাচক প্রভাব ছড়ায়। এবং আমি যদি ভালো হয়, তাহলে বাকি যারা আমাকে দেখে শিখবে, বা তুমি যদি ভালো হও, তোমাকে দেখে আরো বাকি যারা শিখবে, তাদের উপর একটা ইতিবাচক বা পজিটিভ একটা প্রভাব পড়বে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে, যেটা ইংরেজিতে আমি একটু তোমাদের বলে দিচ্ছি, শোনো। In reality, the first step to changing the world is changing oneself. If each person improves their thoughts, behavior, mindset, and sense of responsibility, the whole society will naturally begin to improve. Personal change is the most powerful form of change because it inspires others and creates a positive impact. তো দেখো, এখানে উক্তিটা এতটা অবধি ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে এই লিও তলস্তয় এই উক্তিটি কেন করেছেন, এবং এর যে গভীর একটা অর্থ ছিল সেটা কি। আশা করছি তোমরা এই উক্তিটা তোমাদের নিজেদের জীবনেও কাজে লাগাবে। তো এতটা অবধি, উক্তিটা এতটা অবধি ছিল। এরপর আমরা কি করব, আমাদের যে মেন টপিক বন, ফরেস্ট, সেখানে চলে আসব। এবং সেটাকে বোঝার জন্য আমরা কি করব, একটা প্রেজেন্টেশনের সাহায্যে বোঝার চেষ্টা করব। ঠিক আছে। চলো তাহলে প্রেজেন্টেশনটা দেখে নিই। দেখো, আশা করছি তোমরা আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ। কি লেখা রয়েছে বলো তো উপরে? উপরে লেখা আছে বন, ফরেস্ট। তোমরা সবাই বন দেখেছো, কোনো না কোনো দিন বন দেখেছো। যদি সামনাসামনি নাও দেখে থাকো, টিভিতে, মোবাইল ফোনে দেখে থাকবে, তাই না? বন তোমরা বা ফরেস্ট তোমরা সবাই দেখে ফেলেছো। দেখো বলছে, বন হলো জীববৈচিত্র্যের ভান্ডার। জীববৈচিত্র্য বলতে যেখানে বহু, অনেক ধরনের জীব থাকে, এবং একটা বৈচিত্র্য গড়ে ওঠে, অর্থাৎ তাদেরকে নিয়ে একটা পরিবার গড়ে ওঠে, একটা ফ্যামিলি গড়ে ওঠে। আর সেই ফ্যামিলি এমন নয় যে সবাই একসাথে থাকবে, কেউ কারোর সাথে মারামারি করবে, এমন মারামারি করবে না এমনটা কিন্তু নয়, মারামারিও করবে। যেমন হরিণ বাঘকে খাবে, এটা হয় কোনোদিন? কোনোদিন হয় না। বাঘ হরিণকে খাবে। তো কিছু কিছু জিনিস আমি কি করব, এরকম করে মজার ছলে তোমাদের একটু বলবো। ঠিক আছে। হরিণ বাঘকে কোনোদিন খাবে? খাবে না। বাঘ হরিণকে খাবে, তাই না? একদমই তাই। তো এরকম আছে। আবার যেমন কি করবে, ব্যাংকে খাবে সাপ। তো এরকম করে কিন্তু একটা বৈচিত্র্য গড়ে উঠেছে, অর্থাৎ একে অপরকে খেয়ে কিন্তু বেঁচে থাকবে। তো সেরকম একটা বৈচিত্র্য কিন্তু গড়ে উঠবে, তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। এবং এই জিনিসগুলো কোথায় গড়ে ওঠে? সেটা হচ্ছে গড়ে ওঠে বনে, ফরেস্টে, জঙ্গলে। সেই জীব বৈচিত্র্য গড়ে ওঠে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন জীব বৈচিত্র্য বনে বা ফরেস্টে গড়ে ওঠে, আমাদের গ্রামগুলোতে, শহরগুলোতে কেন গড়ে ওঠে না? দেখো, গ্রাম বা শহরে তো আর সব ধরনের পশু বা জীব, পশু পাখি থাকে না। যেমন বাঘ, সিংহ, এরা কি আমাদের পাড়ায় গ্রামগুলোতে ঘুরে বেড়ায়? শহরগুলোতে ঘুরে বেড়ায়? বেড়ায় না। তারা জঙ্গলে থাকে, তাই বনে থাকে, ফরেস্টে থাকে, তাই বন বা ফরেস্টে জীব বৈচিত্র্যের গড়ে ওঠে। ঠিক আছে। আর কি বলছে, বন হলো জীব বৈচিত্র্যের ভান্ডার, অর্থাৎ বিভিন্ন রকম জীব বৈচিত্র্য এখানে
লক্ষ্য করা যায়। এরপর আমরা চলে আসব নেক্সট পেজে। বন কি? দেখো কি বলছে। বন হলো এমন একটি প্রাকৃতিক এলাকা যেখানে প্রচুর পরিমাণে গাছ, লতাগুল্ম অর্থাৎ গা- গাছের আবার ভাগ আছে না, লতানো গাছ আছে যারা সোজা হয়ে থাকতে পারে না, ঠিক আছে, লতিয়ে লতিয়ে যায়। তো সেরকম লতাগুল্ম, ঝোপঝাড়, প্রাণী, পাখি ও অণুজীব, যেগুলো চোখে দেখা যায় না সেসব জীবও থাকে, মিলিয়ে একটি জটিল জীবন ব্যবস্থা গড়ে ওঠে। তাকেই বলছে বন। বনকে পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয়। সবুজ ফুসফুস বনকে বলা হয়ে থাকে। কারণ কেন? না, এই বন থেকেই কিন্তু, বনে কি থাকে সব থেকে বেশি? গাছ। একদমই ঠিক। তো বনে সব থেকে বেশি গাছ থাকার কারণে প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা পাই। আমরা মানে কে? পৃথিবীর মানুষ। তো এই কারণে পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয় বনকে। কারণ কি? বলে দিয়েছে, অক্সিজেন উৎপাদন করে এবং বায়ু পরিশোধন করে। পরিশোধন বলতে বায়ুটাকে শুদ্ধ রাখে। বুঝতে পেরেছো? ওই জন্য বলে বেশি করে গাছ লাগাতে। তাহলে বুঝতে পারলে যে বন জিনিসটা কি। বন হচ্ছে একটা প্রাকৃতিক এলাকা যেখানে প্রচুর পরিমাণে গাছ, প্রাণী, পাখি ও অণুজীব বসবাস করে থাকে। এবং বনকে আমাদের বা পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয়। এখানে এই পেজটা তাহলে বুঝতে পেরেছো আশা করছি। ওকে, এরপর আমি নেক্সট পেজে যাব। নেক্সট পেজে রয়েছে দেখো, বনের প্রকারভেদ। বন কয় প্রকার ও কি কি? বন এখানে লেখা আছে সাধারণত 4 প্রকার, কিন্তু আমি তোমাদেরকে বলবো বন হচ্ছে 5 প্রকার। এখানে আমি একটা পয়েন্ট লিখিনি, যেটা আমি তোমাদের মুখে বলবো বলে রেখেছি। ঠিক আছে? যে বনের প্রকারভেদ হচ্ছে 5 প্রকার। 1 নম্বর হচ্ছে উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বন। উষ্ণমণ্ডলীয়, উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বন শুনেই তোমরা বুঝতে পারছো যে চিরসবুজ অর্থাৎ এই বনটা সবসময় সবুজ থাকে। ঠিক আছে? আর্দ্র পর্ণমোচী বন 2 নম্বর হচ্ছে আর্দ্র পর্ণমোচী বন। 3 নম্বর হচ্ছে শুষ্ক পর্ণমোচী বন। 4 নম্বর হচ্ছে, এই শুষ্ক পর্ণমোচী বনটা কিন্তু আমি এখানে লিখিনি, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আর্দ্র পর্ণমোচী বন আর একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী বন। 4 নম্বর বলছে ম্যানগ্রোভ বন। উদাহরণ একটা দেওয়া আছে, সেটা হচ্ছে সুন্দরবন, আমাদের পশ্চিমবঙ্গে আছে। তারপরে আছে 5 নম্বর পয়েন্ট, পর্বতীয় বন। এবার এই প্রত্যেকটা বনের আমি একটা করে বৈশিষ্ট্য, একটা করে উদাহরণ, দুটো করে বৈশিষ্ট্য, একটা করে উদাহরণ আমি তোমাদের বলবো। একটু শুনবে এবং নোট, তোমরা পারলে একটু নোট করবে। দেখো বলছে প্রথমেই উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বন। উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বনের বৈশিষ্ট্য কি? না, এখানে সারা বছর সবুজ থাকে, বলেই দিলাম, একটা বৈশিষ্ট্য হয়ে গেল। এবং 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত বেশি হয় এখানে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয় বলেই কিন্তু সারা জীবন বা চির সবুজ হয়। উদাহরণ, সুন্দরবনের অংশ। সুন্দরবনটা কিন্তু উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বনের উদাহরণ। অথবা পূর্ব হিমালয় অঞ্চল, অর্থাৎ হিমালয়ের পূর্ব দিক অঞ্চল যেটা, ঠিক আছে, সেটা কিন্তু উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বনের উদাহরণ। আশা করছি বুঝতে পারলে। 2 নম্বর রয়েছে আর্দ্র পর্ণমোচী বন। আর্দ্র পর্ণমোচী বনের কি বৈশিষ্ট্য? 1 নম্বর, গরমকালে পাতা ঝরে যায়, আর্দ্র। ঠিক আছে? দেখো নামিয়ে আছে আর্দ্র। আর্দ্র মানে কি? আর্দ্র পর্ণমোচী, পর্ণ বলতে পর্ণমোচী বন, অর্থাৎ গরমকালে এর পাতা ঝরে যায়। যে বনে গরমকালে পাতা খুব কম দেখা যায় সেটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী বন। উদাহরণ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়ের অরণ্য। তো এই সব এলাকায় যেসব বনগুলো দেখতে পাবে, ঠিক আছে, সেই বনগুলোতে কি হয় না, এই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়ের যে অরণ্যগুলো, সেখানে গরমকালে পাতা ঝরে যায়। তাকে বলা হয় কি? না গরমকালে, সরি, আর্দ্র পর্ণমোচী বন। 3 নম্বর বলছে শুষ্ক পর্ণমোচী বন। এখানে কি হয়? 3 নম্বর পয়েন্টটা, এখানে বৃষ্টিপাত খুব কম হয়। বৃষ্টিপাত কম হয়।
এবং গাছের কাঠ খুব শক্ত হয়। দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে বৃষ্টিপাত কম হয়, 2 নম্বর হচ্ছে গাছের কাঠ শক্ত হয়। উদাহরণ, রাজস্থান ও মধ্য ভারতের কিছু অংশ, রাজস্থান ও মধ্য ভারতের যেসব বনগুলো আছে সেখানে শুষ্ক পর্ণমোচী বন দেখতে পাবে। 4 নম্বর বলছে ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন কি না, লবণাক্ত উপকূলীয় অঞ্চলে জন্মে। যেমন লবণাক্ত উপকূলীয় মানে সমুদ্রের ধারে যেখানে লবণ, নোনা জল, সেসব জায়গায় যেসব বন তোমরা দেখতে পাও সেগুলো হচ্ছে, সেখানে দেখতে পাবে ম্যানগ্রোভ প্রচুর গাছ আছে, যার থেকে নাম হয়েছে ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ থাকে, ঠিক আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা আছে, সেটা হচ্ছে সুন্দরবন। আরো উদাহরণ আছে, ঠিক আছে। তো সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, এটা মনে রাখার মতো একটা পয়েন্ট, যে সুন্দরবন যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত সেটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বুঝতে পারলে? 5 নম্বর শেষ প্রকারভেদ, পর্বতীয় বন। নাম শুনে বুঝতে পারছো যে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এই বন পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, শীতল আবহাওয়া থাকে। পাহাড় কি হয়, সবসময় পাহাড়ের উপর ঠান্ডা থাকে, তাই এর কি হয়, পর্বতীয় বন সবসময় শীতল আবহাওয়া হয়। উদাহরণ, হিমালয়ের পাইন, দেবদারু বন, এগুলো। বুঝতে পেরেছো? তাহলে বনের প্রকারভেদ তোমরা বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট চলে যাব, বনের উপাদান। বনের কি কি উপাদান রয়েছে? বনের 3টে উপাদান, উৎপাদক, প্রডিউসার্স, উপভোক্তা, কনজিউমার্স, বিনাশকারী বা বিভাজক, ডিকম্পোজার্স। একটু বলে দিই জিনিসগুলো কি। উৎপাদক জিনিসটা হচ্ছে যারা উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে নিজেরাই, যেমন গাছপালা, ঘাস, শ্যাওলা, এরা খাদ্য তৈরি করে, এরা হচ্ছে উৎপাদক। 2 নম্বর হচ্ছে উপভোক্তা, কনজিউমার্স, অর্থাৎ তৃণভোজী প্রাণী যেমন হরিণ, খরগোশ, মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ, এবং সর্বভোজী যেমন ভালুক, মানুষ, এদেরকে বলা হচ্ছে উপভোক্তা, কনজিউমার্স। এবং বিনাশকারী কারা, ডিকম্পোজার্স, ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা কি করে না মৃত গাছ প্রাণীকে পচিয়ে মাটি উর্বর করে। বনে এই উপাদান, এই 3 ধরনের উপাদান তোমরা লক্ষ্য করতে পারবে। তাহলে বনের উপাদান হয়ে গেল। এরপর আমরা চলে যাবো পরের পেজে, বনের গুরুত্ব কি। আমাদের জীবনে বনের কি গুরুত্ব রয়েছে সেটা আমরা একটু জানবো। 1 নম্বর, অক্সিজেন সরবরাহ। বন পৃথিবীর বায়ুকে বিশুদ্ধ রাখে। প্রথমে বলেছি কি বলে, বনকে পৃথিবীর কি বলে, সবুজ ফুসফুস, তাই না? একদমই তাই। তাহলে অক্সিজেন সরবরাহ করে। 2 নম্বর, জলবায়ু নিয়ন্ত্রণ করে। বন তাপমাত্রা, বৃষ্টি, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর বলছে মাটি রক্ষা, গাছের শিকড় মাটি ধরে রাখে, ক্ষয় রোধ করে। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে ওই কারণে বড় বড় গাছ লাগানো হয় যাতে ধস না নামে। ঠিক আছে, গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে, মাটি রক্ষা করে থাকে। তারপরে হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, হাজারো প্রাণী ও উদ্ভিদের বাসস্থল হচ্ছে বন। বনে তো আমরা জানো কত কিছু থাকে, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ থাকে, তাহলে তাদের বাসস্থল বা জীববৈচিত্র্য সংরক্ষণ করে থাকে বন। জল উৎস সংরক্ষণ, বন নদী, ঝর্ণা, হ্রদ রক্ষা করে থাকে। বেশিরভাগ দেখবে এই নদী, ঝর্ণা, হ্রদ, এগুলো দেখবে বনে জঙ্গলে বেশি থেকে আসে, নির্গত হয়, বা সে ওই দিক থেকেই বয়ে আসে, জঙ্গলের পাশ দিয়ে হোক বা জঙ্গলের ভেতর দিয়ে হোক, এদিকে আসে। তাহলে জল উৎস সংরক্ষণ। তারপরে কি মানুষের জীবিকা, যেমন কাঠ, ঔষধি গাছ, মধু, পাতা, রাবার ইত্যাদি বন থেকে পাওয়া যায়। তাহলে মানুষের জীবিকাও নির্বাহ করে কে না বন। তাহলে বনের গুরুত্বটা আশা করছি বুঝতে পারলে, এখানে 4টে লেখা আছে, আমি আরো এক্সট্রা দুটো বললাম। ওকে, এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। বন ধ্বংসের কারণ, বনভূমি কেন ধ্বংস হয়ে যাচ্ছে তার কারণ কয়েকটা আমি 4টে লিখেছি। ঠিক আছে, যেমন গাছ কাটাকাটি, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, কিসের জন্য, চাষ, বাড়িঘর, রাস্তাঘাট তৈরির জন্য, এই কারণে বন ধ্বংস হচ্ছে। বন অগ্নিকাণ্ড, প্রাকৃতিক বা মানব সৃষ্ট আগুনে বন নষ্ট হচ্ছে, প্রাকৃতিক কারণে হয়, যেমন দাবানল। দাবানল কি জানো সেটা তোমরা? আচ্ছা, বলে দেবো কি একটু? আচ্ছা বলে দিই। দাবানল মনে হচ্ছে যখন প্রচুর ঝড় হয়, ঠিক আছে, বা অর্থাৎ গাছের কাঠগুলো খুব শুষ্ক থাকে, শুকনো থাকে, তখন ঘষাঘষি লেগে কি হয়, অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, আগুন লেগে যায়। এবং মানব সৃষ্ট, মানুষের ভুলভ্রান্তি কাজের জন্য কিন্তু বন বনে অগ্নিকাণ্ড হয়ে থাকে। 3 নম্বর বলছে দূষণ। ঠিক আছে,
শিল্প কারখানা, বাতাস ও জলের দূষণে গাছ মারা যায়। এত পলিউশন, এই কারণে কিন্তু গাছ মারা যাচ্ছে। অতিরিক্ত পশুচারণ, বনের ঘাস নষ্ট হয়ে মাটি উন্মুক্ত হয়ে পড়ছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে পশু কি হচ্ছে, পশুচারণ হচ্ছে এই কারণে। এবং অবৈধ কাঠ কাটা, চোরাই কাঠ ব্যবসার জন্য কিন্তু অবৈধ কাঠ কাটা হচ্ছে, যার ফলে বনধ্বংস হচ্ছে। তাহলে বনধ্বংসের কারণগুলো আশা করছি বুঝতে পারলে। নেক্সট পেজ কি রয়েছে দেখি। বনধ্বংসের ফলাফল, এবার বনধ্বংস হলে কি হবে সেটা জানবো। হলে কি হচ্ছে সেটা জানি। বন্যা বৃদ্ধি, 2 নম্বর খরা, 3 নম্বর জীববৈচিত্র্য হ্রাস, 4 নম্বর তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, তারপরে প্রাণীর আবাসস্থল নষ্ট, মাটির ক্ষয়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে বন ধ্বংসের ফলাফল। অর্থাৎ বনকে ধ্বংস করার ফলে, ঠিক আছে, বন ধ্বংস হয়ে গেলে এই এই জিনিসগুলো হচ্ছে। খরা হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মাটির ক্ষয় হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রাণীর আবাসস্থল মানে বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তাহলে বন ধ্বংসের ফলাফল এগুলো। নেক্সট পেজে কি রয়েছে, বন সংরক্ষণ কিভাবে করা যাবে। এবারে একটা উপায় বলেছে যে কিভাবে বনকে বাঁচানো যাবে। দেখো, বলেছে গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। বন রক্ষা আইন নিয়ম মেনে চলতে হবে। বন রক্ষা অনেক নাই, মানে আইন আছে। ঠিক আছে, যে গাছ কাটা যাবে না। ঠিক আছে, আরো অনেক কিছু নিয়ম আছে। তো সেগুলো কিন্তু মেনে চলতে হবে। জন সচেতনতা বৃদ্ধি, নিজেদেরকে সচেতন হতে হবে, গাছ কাটবো না। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো। কাগজ কম ব্যবহার, এই আমরা কি করি, হাফ একটা কাগজ হাফ লিখলাম, হাফ ফাঁকা আছে কিন্তু তাতে না লিখে পরের পাতে চলে গেলাম। এইভাবে আমরা প্রচুর কাগজ নষ্ট করি। তাহলে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কাগজ কম ব্যবহার করতে হবে। ঠিক আছে, বন না থাকলে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। ঠিক বুঝতে পারলে কি কি হবে, তুমি দেখালাম কি কি হবে। আরেকবার দেখাবো নাকি, দেখো। দেখো, বন্যা বৃদ্ধি, খরা, জীববৈচিত্র্য হ্রাস, তাপমাত্রা বেড়ে যাবে, প্রচুর গরম পড়বে। তাহলে এত কিছু কিন্তু হবে। তাহলে সেইগুলো কমানোর জন্য এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। ঠিক আছে, পশুচারণ নিয়ন্ত্রণ, বেশি পরিমাণে বনে পশুকে চড়তে দিলে হবে না। তো এই নিয়মগুলো, বন সংরক্ষণের নিয়মগুলো মেনে চলতে হবে, তাহলেই কিন্তু বন সংরক্ষণ করা যাবে। ঠিক আছে, তো এতটা অবধি ক্লাসটা ছিল। এরপর আমি কি করব, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। দেখব যে তোমরা আজকে ফরেস্ট সম্পর্কে কি কি জানতে পারলে। ঠিক আছে, এখানে প্রশ্ন আছে এবং অপশনও দেওয়া আছে, তোমাদেরকে উত্তরটা বলতে হবে। ঠিক আছে, দেখো, দেখ তাহলে 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে, না বনকে পৃথিবীর কোন অঙ্গের সাথে তুলনা করা হয়। হোয়াট ইজ দ্য ফরেস্ট অফেন কল্ড। অপশন এ পৃথিবীর মস্তিষ্ক, ব্রেন অফ আর্থ। অপশন বি পৃথিবীর ফুসফুস, লাংস অফ আর্থ। বলো তো। তো উত্তর হচ্ছে বনকে পৃথিবীর ফুসফুস অঙ্গের সাথে তুলনা করা হয়। তাহলে উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখে নি কি রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অপশন এ আমাজন, অপশন বি সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম কি, একটু দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। তো উত্তর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন দেখি কি রয়েছে। কোনটি বনের উৎপাদক। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রডিউসার ইন এ ফরেস্ট। অপশন এ হরিণ, ডিয়ার। অপশন বি গাছ, ট্রিজ।
এই দুটোর মধ্যে কোনটি বনের উৎপাদকের অর্থাৎ উৎপাদক? উত্তর হচ্ছে গাছ, ট্রি। ঠিক আছে, দেখি। একদম ঠিক। পরের প্রশ্ন দেখিনি কি রয়েছে তোমাদের জন্য। নিচের কোনটি বন ধ্বংসের কারণ? হুইচ ওয়ান ইজ এ কজ অফ ফরেস্ট ডিস্ট্রাকশন? অপশন এ বন্যপ্রাণী রক্ষা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, না অবৈধ কাঠ কাটা, ইললিগাল লগিং। কোনটা বলো তো? বন্যপ্রাণী রক্ষা না অবৈধ কাঠ কাটা, কোনটার ফলে বনভূমি ধ্বংস হচ্ছে? উত্তর হচ্ছে অবৈধ কাঠ কাটা। ঠিক আছে, দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন দেখি কি বলছে। বন কোন প্রাকৃতিক উপাদান সরবরাহ করে? হোয়াট মেজর ন্যাচারাল রিসোর্স ডু ফরেস্ট প্রোভাইড? অপশন এ পেট্রোল, অপশন বি অক্সিজেন। খুব ইজি প্রশ্ন, দেখি বলো। তো উত্তর হচ্ছে অক্সিজেন, অপশন বি। দেখি ঠিক না ভুল। পরের প্রশ্ন দেখি তোমাদের জন্য কি রয়েছে। কোনটি বনের বিভাজক? ডিকম্পোজার। হুইচ ওয়ান ইজ এ ডিকম্পোজার? অপশন এ সিংহ, লায়ন, অপশন বি ছত্রাক, ফাঙ্গি। বলো তো কোনটি বনের বিভাজক, লায়ন নাকি ফাঙ্গি? উত্তর হচ্ছে ছত্রাক। এটি বনের বিভাজকের কাজ করে থাকে। একদম ঠিক। পরের প্রশ্ন দেখিনি কি রয়েছে। বন ধ্বংসের ফলে কি হয়? হোয়াট হ্যাপেন্স ডিউ টু ডিফরেস্টেশন? অপশন এ বৃষ্টি বাড়ে, রেনফল ইনক্রিজেস, অপশন বি জীব বৈচিত্র্য কমে, বায়োডাইভার্সিটি ডিক্রিজেস। বন ধ্বংসের ফলে কি হয়? উত্তর হচ্ছে জীব বৈচিত্র্য কমে। একদম ঠিক। পরের প্রশ্ন দেখিনি। ম্যানগ্রোভ বন কোথায় জন্মে? হোয়ার ডু ম্যানগ্রোভ ফরেস্ট গ্রো? মরুভূমিতে, ডেজার্ট, নাকি লবণাক্ত উপকূলে? স্যালাইন, কোস্টাল এরিয়া। অপশন এ নাকি অপশন বি? উত্তর হচ্ছে অপশন বি, লবণাক্ত উপকূলে। দেখো একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখে নি। উৎপাদকরা কি তৈরি করে? হোয়াট ডু প্রডিউসার্স প্রডিউস? অপশন এ আগুন, ফায়ার, অপশন বি খাদ্য, ফুড। উৎপাদকরা খাদ্য তৈরি করে। দেখো একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। বন সংরক্ষণ বলতে কি বোঝায়? হোয়াট ডাজ ফরেস্ট কনজারভেশন মিন? বেশি গাছ কাটা, ঠিক আছে, কাটিং মোর ট্রিজ, অপশন বি বন রক্ষা ও গাছ লাগানো, প্রোটেক্টিং ফরেস্ট অ্যান্ড প্লান্টিং ট্রিজ। বন সংরক্ষণ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে বন রক্ষা ও গাছ লাগানো। দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে গেমটা। তোমরা উত্তরগুলো একটু দেখে নিতে পারবে। দেখো, একেরটা ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটা ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটা ঠিক, ছয়েরটা ঠিক, সাতেরটা ঠিক, আটেরটা ঠিক, নয়েরটা ঠিক, দশেরটাও ঠিক। তাহলে প্রত্যেকটা উত্তরই তোমরা সঠিক দিয়েছো। তো তাছাড়া এগুলো ছাড়াও যদি তোমাদের কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো থ্যাংক ইউ এত সুন্দরভাবে ক্লাস করার জন্য। তো আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ। Thank you, sir. থ্যাংক ইউ। Ananya, ma'am? Yes, ma'am. Ma'am, you can start the section. Okay, okay, ma'am.